দর্শক বন্ধুরা, আপনাদের বিশেষ অনুরোধের ভিডিওটি আজকে আপনাদের জন্য থাকছে। আজকের ভিডিওতে আমি বলবো হলুদের সাহায্যে কিভাবে আপনারা পাইলস থেকে আরো বেড়ে গিয়ে যখন ফিস্টুলা হয়ে যায়, ফিস্টুলা অর্থাৎ পাইলসে তো আপনারা নর্মাল জানেন যে প্রচুর পরিমাণে ব্যথা বেদনা হয় এবং সেই সঙ্গে সঙ্গে রক্ত নির্গত হয়। অনেক সময় গুটি বেরিয়ে যায়, এক ধরনের ছোট মাংসপিণ্ড তৈরি হয়, যেটা কিনা আপনাদের মলাদ্বারে প্রচুর পরিমাণে মানে ব্যথার সৃষ্টি করে এবং মল বাইরে বেরোতে গিয়ে প্রচন্ড অসুবিধার উদ্রেক তৈরি হয়। তা এটা হলো অর্শের ব্যাপার। কিন্তু অর্শটাই যখন পুরাতন হয়ে যায়, পুরাতন হয়ে গেলে সেখান থেকে কিন্তু আস্তে আস্তে গ্যাঁজ বেরোয় এবং আস্তে আস্তে পুঁজ রক্ত এগুলো বেরোতে থাকে, অর্থাৎ একটা ঘায়ের মতো সৃষ্টি হয়। আর এটা আস্তে আস্তে কিন্তু মলাদায়ের ভেতরের দিকে অগ্রসর হতে থাকে, যেটা কোলনের দিকে এগোতে থাকে। আর এটা যদি সময়ের সঙ্গে ঠিকমতো ট্রিটমেন্ট না করা যায় তাহলে পরবর্তীতে ক্যান্সারের মতো মারাত্মক রোগ হতে পারে। তাই পাইলস হোক বা ফিস্টুলা হোক, পাইলস ফিস্টুলাকে বাংলায় ভগন্দর বলা হয়, এই দুটোকে একত্রিতভাবেই দেখা উচিত, কারণ একটার সঙ্গে আরেকটা ভীষণভাবে জড়িত। এটাকে কি করে হলুদের সাহায্যে বাড়িতে ঠিক করা যায় সেই ব্যাপারে আজকের ভিডিওটা। কিন্তু তার আগে পাইলস বা ফিস্টুলা সম্পর্কে একটা ছোট্ট তথ্য আপনাদেরকে দিয়ে রাখি। যাদেরই পাইলস ফিস্টুলা রয়েছে অবশ্যই যে প্রয়োগটা আমি বলবো সেই প্রয়োগটা করবেন, এবং এই ভিডিওটার শেষের দিকে আমি দুটো আয়ুর্বেদিক ওষুধের কথাও বলবো, যেগুলো আপনারা চাইলে বাড়িতে ইনটেক করতে পারেন, খুব ভালো রেজাল্ট দিয়ে থাকে। কিন্তু তার আগে কয়েকটা কথা একটু মনোযোগ সহকারে শুনবেন, ধৈর্য সহকারে শুনবেন, ধৈর্য হারাবেন না, স্কিপ করে যাবেন না ভিডিওটাকে। পাইলস ফিস্টুলা যখনই হয় আপনাদের কিন্তু খাদ্য খাওয়ার উপরে একটা বিশেষ নিয়ন্ত্রণ থাকা দরকার। কখনোই মানে বেশি তেল মশলাযুক্ত খাবার, বেশি গুরুপাক খাবার, অর্থাৎ খুব বেশি কষিয়ে রান্নার বেশি ঝালযুক্ত খাবার, এগুলোকে এড়িয়ে চলা উচিত। চিনি এবং লবণটাকে যতটা কম পারা যায় ততটাই ইনটেক করা উচিত। চা, কফি, গরম জাতীয় যে কোনো পদার্থ যেগুলো শরীরকে গরম করে দেয়, সেটা গরম মশলা হতে পারে, তো সেগুলোকে একটু অ্যাভয়েড করে চলা দরকার। এবং অবশ্যই যারা মদ্যপান করেন বা সিগারেট বা ধূমপান করেন সেগুলো একেবারেই বন্ধ করা দরকার। তার সঙ্গে যেটা আপনাদেরকে করতে হবে, প্রচুর পরিমাণে জল পান করতে হবে। আমি এখানে গরম জল পান করতে বলবো না, নর্মাল যে ওয়াটার রয়েছে সেই নর্মাল জলই আপনারা পান করবেন। কিন্তু সারাদিনে অন্তত 4 থেকে 5 লিটার জল আপনাদেরকে পান করতে হবে, কারণ আপনার খাওয়ার যত মল যত ল্যাক্সেটিভ হবে তত আপনার সুবিধা হবে। মল শক্ত হয়ে গেলে পরেই রক্ত বেরোনোর সম্ভাবনা থাকে এবং তার সঙ্গে সঙ্গে ঘায়ের যে সম্ভাবনা সেটা আরো বাড়তে থাকে, ব্যথার যন্ত্রণা আরো বেশি বাড়তে থাকে। এবার কথা হলো যে এইগুলোর সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস যেটা প্রচুর পরিমাণে সবজি আপনাদেরকে খেতে হবে, সিজনাল ফ্রুটস, বিশেষ করে ভাইটামিন সি জাতীয় যে খাবারগুলো, সেই ভাইটামিন সি প্লাস আয়রন যুক্ত খাবার, যেহেতু শরীর থেকে প্রচুর রক্ত বেরিয়ে যায় তাই আয়রন যুক্ত খাবার অবশ্যই আপনাদেরকে রাখতে হবে। কিন্তু এই আয়রন যুক্ত খাবারের সঙ্গে একটা জিনিস আপনাকে ধ্যান রাখতে হবে, সেটা হচ্ছে যে আয়রন বেশি হয়ে গেলে কিন্তু আবার অনেক সময় মল শক্ত হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আলাদা কোনো খাবার দরকার নেই। লেবু জাতীয় যে কোনো ফল, যেমন মুসম্বি, কমলা লেবু বা নর্মাল পাতি লেবু, এই ধরনের জিনিসগুলোকে খাবারে ইনটেক করার চেষ্টা করুন। ভাইটামিন সিও পেয়ে যাবেন এবং যথাযুক্ত আয়রনও এর মধ্যে থাকবে, অ্যান্টিঅক্সিডেন্টও থাকবে, যার ফলে আস্তে আস্তে ঘায়ের যে বাড়ার সম্ভাবনা সেটা কিন্তু অনেকটাই কমে যেতে থাকে। আর তার সঙ্গে যেটা করতে হবে, আপনাদেরকে প্রচুর পরিমাণে বলতে পারেন ফাইবার যুক্ত খাবার। ফাইবার অর্থাৎ এখানে বলতে পারেন যে কার্বোহাইড্রেট খাচ্ছেন বা যাই খাচ্ছেন সেখানে কিন্তু দেখে নিতে হবে যে সেই খাবারটা কতক্ষণ পেটে, অল্প একটু পরিমাণ খাবার খাবেন এবং পেটে থাকবে অনেকক্ষণ, অর্থাৎ বোঝা যাবে যে এটাতে ফাইবার রয়েছে। কিন্তু সেই ক্ষেত্রে গম, আটা বা ময়দা এগুলো থেকে তৈরি যে কোনো জিনিস আপনাকে কিন্তু পুরোপুরি অ্যাভয়েড করতে হবে। গ্লুটেন জাতীয় কোনো খাবার আপনাদেরকে খাওয়া যাবে না, অর্থাৎ আটা বা গম থেকে তৈরি যে কোনো খাবার, ময়দা তো একেবারেই না, কোনো খাবার, সেটা বিস্কুটও হতে পারে, কেকও হতে পারে, এগুলো টোটালি অ্যাভয়েড করে চলতে হবে। আর কোল্ড ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস যেগুলো রয়েছে, আইসক্রিম এগুলোকে পুরোপুরি অ্যাভয়েড করে চলতে হবে। আর ধ্যান রাখতে হবে যেন পেটে অ্যাসিডিটি বেশি না হয়। অ্যাসিডিটি হলে আপনার কিন্তু সমস্যা প্রচুর বাড়বে। তাই এমন খাবার খাবেন যেটাতে অ্যাসিডিটি কম হবে, সারাদিনে প্রচুর জল পান করবেন এবং খাওয়ার আগে আধা ঘন্টা, খাওয়ার পরে আধা ঘন্টা কোনো রকম জল পান করবেন না। আর যথেষ্ট বিশ্রাম আপনাকে কিন্তু নিতে হবে। আর মাঝে মাঝে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার যদি সম্ভব হয় একটু গরম সেঁক দেওয়ার চেষ্টা করবেন। যে অংশটায় আপনার বেশি উদ্রেক রয়েছে সেই জায়গাটায় গরম সেঁক দিতে পারেন। গরম জল, ঈষদুষ্ণ গরম জল, তাতে একটু লবণ ফেলে দিয়ে অথবা নিম পাতা ফেলে দিয়ে সেই জায়গাটায় কিন্তু আপনি বা কোনো একটা গামলা বা কোনো একটা পাত্রের মধ্যে নিয়ে আপনি সেখানে বসতে পারেন, সেঁক নিতে পারেন গরম জলের। তো এটা কিন্তু দারুণভাবে উপকার করে থাকে। এইবার আসা যাক কি সেই রেমেডি যেটার ব্যাপারে আমি বলছিলাম।
রেমেডি হচ্ছে হলুদ, এখানে আপনাকে নিতে হবে কাঁচা হলুদ, গুঁড়ো হলুদ চলবে না, কাঁচা হলুদ আপনাকে নিতে হবে, থেতো করে নেবেন, 1 কর পরিমাণ নেবেন, 1 কর পরিমাণ কাঁচা হলুদ থেতো করে তার রস বের করে নেবেন। আর এই রসের সঙ্গে সর্ষের তেল, ভালো করে মনে রাখবেন, এই রসের কাঁচা হলুদের এই রসের সঙ্গে আপনাদেরকে নিতে হবে সর্ষের তেল, অথবা সর্ষের তেলে যদি অনেক সময় সর্ষের তেলটা কি হয়, সর্ষের তেল ইমিডিয়েটলি লাগানোর পর কিন্তু অনেক সময় একটু জ্বালা যন্ত্রণা অনুভব করেন অনেকে, কিছুটা জ্বালা করে। তাই যাদের এই ধরনের সমস্যাটা থাকবে, তবে সর্ষের তেল কিন্তু খুব ভালো কিওর করতে পারে, তাই সর্ষের তেলের কথাটা আমি আগে বললাম। তো সর্ষের তেল এবং হলুদ এই দুটোকে ভালো করে মিক্স আপ করবেন, মিক্স আপ করে নিয়ে একটু অ্যালোভেরা নিয়ে নেবেন। অ্যালোভেরা আপনাদের বাড়িতে যদি গাছ থেকে থাকে অতি ভালো, না হলে যে কোনো কোম্পানির অ্যালোভেরা জেল আনিয়ে নিতে পারেন, সেটার সঙ্গে ভালো করে মিক্স আপ করে নিয়ে আপনাদের কিন্তু ওই পাইলস হোক বা ফিস্টুলা হোক, যে জায়গাটায় হয়েছে মলাদারের উপরে সেটাকে চেপে ধরতে হবে, বা সেখানে কোনো রকম ভাবে যে কোনো উপায়ে যেটা আপনার সুবিধে মনে হয় সেভাবে এটাকে অন্তত আধা ঘন্টা থেকে 1 ঘন্টা রেখে দিতে হবে। ওভারনাইট রাখতে পারেন, কোনো অসুবিধা নেই, তবে 1 থেকে 2 ঘন্টা রাখলে যথেষ্ট, তার বেশি প্রয়োজন পড়ে না। আর এই জায়গায় কিন্তু আপনারা নারকেল তেলও ব্যবহার করতে পারেন, নারকেল তেল এতে খুব ভালো উপকার করে থাকে, কিন্তু নারকেল তেলের তুলনায় সর্ষের তেলটা কিন্তু বেশি উপকার করবে। তাই এই দুটোর মধ্যে যে কোনো একটা পদ্ধতি আপনারা অবলম্বন করবেন। এবার আমি সেই ওষুধের কথায় চলে আসি, যে ওষুধগুলো আপনাদেরকে ইনটেক করতে হতে পারে বা করলে খুব ভালো হয়। এখানে আমি পাইলস এবং ফিস্টুলা দুটোতেই কিন্তু এটা বলছি যে অপারেশন ছাড়া আপনারা বাড়িতে বসে ট্রিটমেন্ট করতে পারবেন, কোনো রকম ডাক্তারবাবুর পরামর্শ নেওয়ার আপনার এখানে প্রয়োজন পড়বে না। তাই আপনাদেরকে প্রথমে যে ওষুধটার কথা আমি বলবো, দুটোই ওষুধ খুব ভালো কাজ করে থাকে, দুটো আলাদা আলাদা কোম্পানির, যার যেটা যেখানে অ্যাভেলেবিলিটি রয়েছে, যেখানে সাধ্যমতো পাবেন সেটা সেইভাবে ইউজ করবেন। প্রথমটা যেটা আমি বলবো সেটা হচ্ছে ডাবার কোম্পানির পাওয়া যায় অথবা বৈদ্যনাথ কোম্পানির পাওয়া যায়, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন অভয়া রেস্টো। এটা ভীষণ ভালো কাজ করে থাকে, যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে, পাইলসের সমস্যা আছে, খুব ভালো উপকার দিয়ে থাকে। যেভাবে বোতলের গায়ে লেখা আছে, অথবা 1 চামচ করে খাওয়ার পরে আপনারা এটাকে কিন্তু ইনটেক করতে পারেন সকাল, দুপুর এবং রাত্রেবেলায়। আদারওয়াইজ যেভাবে লেখা আছে সেইভাবে আপনারা ইনটেক করবেন। আর আরেকটা যেটা ওষুধের কথা বলবো সেটা হচ্ছে হিমালয়া কোম্পানির পাইলেক্স। এটা কিন্তু ট্যাবলেট পাওয়া যায়, 60খানা ট্যাবলেট থাকে এর মধ্যে, দিনে 2টো করে ট্যাবলেট আপনাদেরকে এটা ইনটেক করতে হয়। পাইলেক্সের একটা মলমও পাওয়া যায়, তবে সেই মলমটা যদি আনিয়ে নিতে পারেন ভালো হয়। আদারওয়াইজ লাগানোর যে আমি পদ্ধতিটা বলে দিলাম সেইভাবে কিন্তু হলুদের প্রয়োগ আপনারা এখানে করবেন, খুব ভালো উপকার দেবে। তো এই দুটোই ভীষণভাবে উপকার করে থাকে, আপনারা এগুলো করে দেখুন। আপনার আলাদা করে কোনো ডাক্তার চেম্বার ভিজিট করার খুব একটা প্রয়োজন পড়বে না, যদি সঠিক নিয়ম মেনে চলেন। আর হ্যাঁ, আরেকটা কথা, ঘুমটা কিন্তু খুব কম্পালসারি, 7 থেকে 8 ঘন্টা অবশ্যই ঘুমাবেন, কারণ ঘুম না হলে অ্যাসিডিটি বাড়বে, কনস্টিপেশনের সমস্যা বাড়বে, আপনার ব্যথা যন্ত্রণা বাড়বে, ঘায়ের সমস্যা বাড়বে। বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটু বেশি পরিমাণে শেয়ার করবেন, আর আমার মোটিভেশন বাড়ানোর জন্য একটা লাইক করতে ভুলবেন না। নতুন যারা আসছেন চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল বাটনটাতে ক্লিক করে দেবেন, তাতে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। খুব তাড়াতাড়ি দেখা হবে একটি ভিডিওতে, ভালো থাকবেন, নমস্কার।